রংপুরের গঙ্গাচড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ভাঙচুরে জড়িতদের ধরার চেষ্টা চলছে জানালো প্রশাসন। ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণে সহায়তার উদ্যোগ, নিরাপত্তা জোরদার। এডিপি বরাদ্দে বৈষম্যের শিকার রংপুর অঞ্চল। জুলাই অভ্যুত্থানের পর আশ্বাস মিললেও কাটেনি ভারসাম্যহীনতা। অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলার শঙ্কা গবেষকদের। প্রস্তুত বগুড়া থেকে নীলফামারী 150 কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইন, চলছে সংযোগের কাজ। ক্ষুদ্র মাঝারি শিল্পকে সমান গুরুত্ব দেওয়ার দাবি ব্যবসায়ীদের। এবং তিস্তার ভাঙনের কবলে নীলফামারীর 2 ইউনিয়ন, নদীগর্ভে ফসলি জমি, আতঙ্কে 5 শতাধিক পরিবার। পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, দাবি পানি উন্নয়ন বোর্ডের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। রংপুরের গঙ্গাচড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ভাঙচুরে জড়িতদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন। ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণে সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে, বাড়ানো হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর টহল। সনাতন ধর্মাবলম্বী এক কিশোরীর বিরুদ্ধে ফেসবুকে ধর্ম অবমাননাকর লেখা ও ছবি পোস্টের অভিযোগে শনিবার রাতে রংপুরের গঙ্গাচড়ার আদালতপুর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেদিন রাতেই অভিযুক্তকে হেফাজতে নেয় পুলিশ। বিচার দাবিতে বিক্ষোভ মিছিল বের করে উত্তেজিত জনতা। স্থানীয়রা জানান, রাত 10টায় মিছিল নিয়ে সনাতন ধর্মাবলম্বী বেশ কয়েকটি পরিবারের বসতবাড়ি ভাঙচুর করে একটি দল। ভয়ে অনেকেই এলাকা ছেড়ে আশ্রয় নেন আত্মীয়ের বাড়িতে। এখন তো কোনো ভয় নাই, এখন আত্মীয়ের মধ্যে যে এখন কি হইবে না হইবে ওই টেনশন মাথাত ঘোরে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত সহ নিরাপত্তা নিশ্চিতে বাড়ানো হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর টহল। এখন তো অবস্থা আছে, পুলিশ আছে, আর্মি আছে, কাল টিউনো সাহেব এসে টিন দিয়ে গেছে কখন করিয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অপরাধীদের ধরতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের দেয়া হচ্ছে সহায়তা। ক্ষতিগ্রস্ত পরিবার সমূহকে প্রতিটা ঘরেই আমরা ঢেউটিন সহ এখানে ঘর সংস্কারের যা যা জিনিসপত্র লাগে আমরা আমাদের মিস্ত্রিদেরকে দিয়ে এবং তারাও নিজেদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ঘরগুলা তৈরি করছে। হামলায় 12টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ, যেখানে 22টি পরিবার বসবাস করে। সময় সংবাদ, রংপুর। স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেলেও বরাদ্দ বৈষম্যের শিকার রংপুর অঞ্চল। জুলাই অভ্যুত্থানের পর দাবি উঠেছিল উত্তরের উন্নয়নে বিশেষ বরাদ্দের। আশ্বাসও এসেছিল অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। কিন্তু 1 বছর পেরিয়ে গেলেও বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। গবেষকদের মতে অঞ্চলভিত্তিক বরাদ্দ ভারসাম্যহীনতা দীর্ঘমেয়াদে জাতীয় প্রবৃদ্ধির জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। এডিবিতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বিভাগের বরাদ্দ যেখানে 10.12% থেকে 38.54%, সেখানে রংপুরে মাত্র গড়ে 3.13%। দীর্ঘ সময় ধরে বরাদ্দ এমন বৈষম্যের কারণে শুধু অর্থনৈতিকভাবেই এই অঞ্চল পিছিয়ে পড়েনি, বেড়েছে কর্মহীন মানুষের সংখ্যাও। তবে জুলাই অভ্যুত্থানের পর রংপুর সফরে এসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, বৈষম্য দূর করে রংপুর হবে দেশের 1 নম্বর অঞ্চল। রংপুর পিছিয়ে পড়া একটা জেলা, রংপুর বাংলাদেশের 1 নম্বর জেলা হোক, এটাই হল। তবে বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। গেল 10 মাসে এডিপির উন্নয়ন বরাদ্দের 1,12,000 কোটি টাকার মধ্যে শুধু চট্টগ্রামে বরাদ্দ দেওয়া হয়েছে 50,077 কোটি টাকা, অথচ রংপুরে নেই বিশেষ বরাদ্দ। এদিকে বরাদ্দ বৈষম্য নিরসন ও বিশেষ বরাদ্দের দাবিতে নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে গণ অভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষার্থীরা, যেখানে গুরুত্ব পাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, অর্থনৈতিক অঞ্চল ও গ্যাস ভিত্তিক শিল্প নির্মাণ। যেখানে দক্ষিণবঙ্গে হাজার হাজার কোটি টাকা বাজেট হয়, কিন্তু আমাদের উত্তরবঙ্গে সেই বাজেট নাই। একটি স্বতন্ত্র কমিশন গঠন করা হোক এবং এই কমিশনের মধ্য দিয়েই উত্তরবঙ্গের এই যে চলমান যে বৈষম্য, সেই বৈষম্য নিরসন হবে। আগামী 48 ঘন্টার মধ্যে আমাদের উপরোক্ত 2 দফা দাবি বাস্তবায়ন এবং নিরূপণ না হলে তাহলে আমরা উত্তরবঙ্গ সার্বিক উত্তরবঙ্গ ব্লকেট ঘোষণা করব। গবেষকদের মতে উন্নয়ন বরাদ্দে অঞ্চলভিত্তিক ভারসাম্যহীনতা দীর্ঘমেয়াদে জাতীয় অর্থনীতিতে প্রভাব ফেলবে। বিগত সময়ে বাজেট বৈষম্যের কারণে যে শিল্পায়ন হওয়ার কথা
সেই শিল্পায়নটা এখানে সম্ভব হয়নি। এখানে কৃষিভিত্তিক যে শিল্প কারখানা এবং বৈদেশিক যে রপ্তানি নির্ভর শিল্প কারখানা এগুলো যদি গড়ে তোলা যায় তাহলে অনেক বেশি কর্মসংস্থান তৈরি করা সম্ভব। 2024-25 অর্থ বছরে যেখানে চট্টগ্রামে বরাদ্দ 12,500 কোটি টাকা, খুলনায় 6,000 কোটি টাকার বেশি, সেখানে রংপুর অঞ্চলের জন্য বরাদ্দ মাত্র 1,850 কোটি টাকা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত, তার সঙ্গে যুক্ত হচ্ছেন বরাদ্দ বৈষম্য বিরোধী আন্দোলনকারী ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামসুর রহমান সুমন। সরাসরি চলে যাচ্ছি নিশাতের কাছে। নিশাত, আমরা দেখছি যে দীর্ঘ সময় বরাদ্দ বৈষম্যের কারণে রংপুর অঞ্চল শুধু পিছিয়েই পড়েনি, এই অঞ্চলের যে কাঙ্ক্ষিত কর্মসংস্থান সেটাও কিন্তু হয়নি। শিল্পায়ন না গড়বার কারণে এই অঞ্চলের বেকারত্বের হার বেড়েছে, ফলে বিশাল এক জনগোষ্ঠী রংপুরের বাইরে গিয়ে অন্যত্র তাদের কর্মসংস্থান খোঁজ করতে হচ্ছে। আমরা আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করব, কেন দীর্ঘ সময় বরাদ্দ বৈষম্য দূর করা গেল না। অন্যদিকে গণ অভ্যুত্থানের পর এক ধরনের প্রত্যাশার জায়গা ছিল বিশেষ বরাদ্দের, সেটাও কিন্তু বাস্তবায়ন হয়নি। ফলে গেল দুদিন ধরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে 2 দফা দাবিতে তারা আন্দোলন করছে। আমার সাথে আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন। আমরা সরাসরি একটু আলোচনায় যেতে চাই। আপনারা মূলত 2 দফা দাবিতে আন্দোলন করছেন 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে, মূল দাবিগুলো কি 2 দফা? আচ্ছা, রংপুর অঞ্চল তথা উত্তরাঞ্চল নিয়ে যে অনন্তকালের যে বৈষম্য, সেই বৈষম্য ঘুচতেই আসলে শিক্ষার্থীরা আবারও সরব হয়েছে এই দাবিতে। আমরা চাই যে অভ্যুত্থান পরবর্তী আসলে বাজেট এবং উন্নয়নের যে সমতা, সেই সমতা প্রতিষ্ঠিত হোক এবং উত্তরাঞ্চল যে এই বছরের পর বছর অর্থাৎ যুগের পর যুগ ধরে যে বৈষম্যের শিকার, সেই বৈষম্য দূরীকরণ হোক। তবে সেটির কোনো বাস্তবায়ন আসলে আমরা দেখতে পাইনি। আপনারা জেনে থাকবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, তিনি রংপুরে এসে সেই প্রতিশ্রুতির জায়গাটি দিয়ে গিয়েছিলেন যে রংপুর হবে এই দেশের 1 নম্বর জেলা। তো সেটিরও আমরা কোনো প্রতিফলন দেখিনি। আমরা যদি দেখে থাকি যে জাতীয় অর্থনৈতিক পরিষদের বেশ কয়েকটি মিটিং এই 1 বছরে হয়েছে, অর্থাৎ এই 10 মাসে, কিন্তু সেখানে উত্তরাঞ্চল নিয়ে আসলে কোনো বড় ধরনের কোনো প্রকল্প নেই। আমরা আগে যেটা জেনেছি যে আপনাদের হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা কোনো ধরনের মেগা প্রকল্প বাস্তবায়ন করবে না, কিন্তু আমরা দেখেছি যে বিগত এই কিছুদিন আগেও তারা হচ্ছে দক্ষিণাঞ্চলে বড় বড় মেগা প্রজেক্টগুলো নিয়েছে। কিন্তু আজকে উত্তরের মানুষের যে আসলে পেটে ভাত দেওয়ার মতো একটি আন্দোলন, যেটি হচ্ছে তিস্তা নিয়ে একটা আন্দোলন, তিস্তা মহাপরিকল্পনার যে ব্যাপারটি, এই অঞ্চলের এই 2 তীরের লাখো মানুষ এর ভোগান্তির শিকার, হেক্টরের পর হেক্টর জমি আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানে আসলে দেশের অর্থনৈতিক যে চালিকা শক্তি সেটিও ব্যাহত হচ্ছে। সুতরাং এই তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়নটা হতো তাহলে উত্তরের মানুষের এই কষ্টটা লাঘব হতো এবং দেশের অর্থনীতিতে হয়তো এটি একটি ভালো ভূমিকা রাখতে পারত। আমরা বিভাগীয় একটি বিশ্ববিদ্যালয় হিসেবে এই বেগম রোকেয়া একটু জানবো, আপনারা যে 2 দফা দাবি দিয়েছেন, এই 2 দফা দাবির মধ্যে কি কি রয়েছে? আচ্ছা, 2 দফা দাবির আমাদের প্রথম দাবিটি হচ্ছে, সেটি হচ্ছে যে এই বৈষম্যকে ঘুচাতে, অর্থাৎ রংপুর অঞ্চলকে দেশের মূল স্রোতধারার সাথে চালিকা চালন করতে আমরা চাচ্ছি যে রংপুরে একটা কমিশন গঠন করা হোক, যে কমিশনের মধ্য দিয়ে আসলে উত্তরাঞ্চল দেশের মূল চালিকা শক্তির সাথে প্রবাহমান হতে পারবে। এতে করে মনে হয় যে আমাদের বৈষম্য ঘুচবে। আর দ্বিতীয়তে দাবিটি ছিল বিভাগীয় বিশ্ববিদ্যালয় হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 2024 সালের মধ্যে 8টি অনুষদ, 44টি বিভাগ এবং 15টি একাডেমিক বিল্ডিং, 8টি হল থাকার কথা থাকলেও সেগুলো এখন পর্যন্ত কিন্তু বাস্তবায়ন হয়নি। সুতরাং আমরা চাইছি যে হচ্ছে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তথা বিভাগীয় বিশ্ববিদ্যালয় হিসেবে এটিকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় রূপায়ণ করা হোক। এই 2টি দাবিতেই মূলত আমরা শিক্ষার্থীরা মাঠে সরব হয়েছি। আচ্ছা, আপনাদের যে দাবিগুলোর মধ্যে ছিল, ধরেন আপনার অর্থনৈতিক অঞ্চলগুলো প্রতিষ্ঠা করা, কর্মসংস্থান যেহেতু এই অঞ্চলে কম, তিস্তা মেগা প্রকল্প এবং একই সাথে বিশেষ বরাদ্দ দিয়ে এই অঞ্চলের দারিদ্রতার হার কমানো, সেই জায়গাতে আপনারা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। এর পরেও যদি এই দাবিগুলো বাস্তবায়ন না হয়, সেক্ষেত্রে আপনাদের কি ধরনের কর্মসূচি থাকবে? না, এটা হচ্ছে বৈষম্য নিরসনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর উপর প্রতিষ্ঠিত হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং বৈষম্য নিরসনে তারা যদি কার্যকর পদক্ষেপ আসলে গ্রহণ না করে, তবে শহীদ আবু সাইদের সহযোদ্ধারা রংপুরের মানুষ তথা এই উত্তরবঙ্গের মানুষকে নিয়ে আমরা রাজপথে আন্দোলন করে যাব এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি দেওয়ার জায়গাগুলো পরিষ্কার না হয়। আমরা একটি সুষ্ঠু কমিশন গঠনের মধ্য দিয়ে এই উত্তরাঞ্চলের
বৈষম্য ঘোচাতে সরকারকে আহ্বান জানাচ্ছি। আমরা দেখছি যে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হওয়ার কথা থাকলেও, রংপুরে বিশেষ করে 5টি অর্থনৈতিক অঞ্চল হওয়ার কথা থাকলেও সেটি এখন পর্যন্ত আলোর মুখ কিন্তু দেখেনি। অর্থাৎ সেটি এখনো জমি অধিগ্রহণ পর্যন্ত সীমাবদ্ধ কোথাও রয়েছে, কোথাও বা সেটি জমি অধিগ্রহণ পর্যন্ত করা হয়নি। সুতরাং সেটি যদি বাস্তবায়ন করা হয় তবে দেখা যাবে যে বৃহৎ স্বার্থে এই উত্তরের মানুষের কর্মসংস্থানের জায়গা সৃষ্টি হবে এবং যা লাখো বেকার এখান থেকে আসলে মুক্তি পাবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আলোচনা যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম যে বরাদ্দ বৈষম্যের কারণে এই অঞ্চলে যেমন দারিদ্রতার হার বাড়ছে, একই সাথে কর্মহীন মানুষ বাড়ছে, এবং যদি বিশেষ বরাদ্দ দিয়ে তিস্তার মতো মেগা প্রকল্প, অর্থনৈতিক অঞ্চল এবং শিল্পায়নে গুরুত্ব দেওয়া যায় তাহলে এই অঞ্চল মূল স্রোতধারার সাথে যুক্ত হবে। সবকিছু মিলে এই ছিল আজকে আমার কাছে আলোচনার বিষয়বস্তু, এবং অতিথি হিসেবে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন। আমরা সরাসরি যুক্ত ছিলাম রংপুরে। বগুড়া থেকে নীলফামারী পর্যন্ত 150 কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইন এখন পুরোপুরি প্রস্তুত, অপেক্ষা বাণিজ্যিকভাবে গ্যাস সরবরাহের। ব্যবসায়ী নেতারা বলছেন গ্যাস সংযোগের ক্ষেত্রে ভারী শিল্পের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে। প্রকল্প পরিচালক জানালেন গ্যাস সংযোগ প্রক্রিয়া চলমান। শাকিল মাহমুদের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। ব্যাপক সম্ভাবনা থাকার পরও শুধু গ্যাসের অভাবে এতদিন শিল্পের বিকাশ ঘটেনি রংপুর অঞ্চলে, যে কারণে শিল্প বাণিজ্যে অনেকটাই পিছিয়ে এই বিভাগ। তবে শিল্পায়নের সম্ভাবনার নতুন দুয়ার হিসাবে বগুড়া থেকে নীলফামারী পর্যন্ত গ্যাস বিতরণ পাইপলাইন নির্মাণে চলতি বছরের 30 জুন শেষ হয়েছে প্রকল্পের কাজ। সংযোগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বিসিক শিল্পনগরী, ইপিজেড সহ অর্থনৈতিক অঞ্চল। উদ্যোক্তারা বলছেন এক্ষেত্রে ভারী শিল্পের পাশাপাশি গুরুত্ব দিতে হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকেও। সমভাবে যদি সেই গ্যাসের লাইন গ্যাস যদি সরবরাহ করা হয় তাহলে আমরা মনে করি পিছিয়ে পড়া আমাদের এই উত্তরাঞ্চল, বৈষম্যের শিকার যে এই উত্তরাঞ্চল, সেটা দ্রুত এগিয়ে যাবে আমরা আশা করি। ব্যবসায়ী নেতারা জানান গ্যাস সংযোগ দেয়া হলে শিল্পায়নের মাধ্যমে বাড়বে কর্মসংস্থান, যা এই অঞ্চলের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। রাষ্ট্রকে সংযোগগুলান দেওয়ার বাকি আছে, এই সংযোগগুলান যদি এর ভিতরে রিসেন্ট দিয়ে দিতে পারে তাহলে শিল্প কর্মকাণ্ড তারা প্রোডাকশনে উৎপাদনে যেতে পারবে। গ্যাস যদি আসে আমরা উত্তরবঙ্গের সর্বদিক থেকে, আমরা ছোট মাঝারি যত শিল্প আছে সব দিক থেকে আমরা উপকৃত হব। প্রকল্প পরিচালক জানান সংযোগ প্রক্রিয়া চলমান, খুব দ্রুত সময়ের মধ্যে উদ্যোক্তা পর্যায়ে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। ডিস্ট্রিবিউশন পাইপলাইন রংপুর বিসিকের গেট পর্যন্ত গেছে, সৈয়দপুর বিসিকের গেট পর্যন্ত, তারপর ইপিজেড এর গেট পর্যন্ত আছে। এখন উত্তর ইপিজেড এর ভিতরে ইন্টারনাল পাইপলাইন করতে হবে, এগুলোকে গ্রাহক অর্থায়নে হবে, এগুলো আস্তে আস্তে প্রক্রিয়ার মাধ্যমে হবে আর কি। তবে এখনই আমরা আস্তে আস্তে প্রক্রিয়া যাচ্ছি আর কি। আসলে প্রকল্পটি বাস্তবায়নে খরচ হয়েছে 1378 কোটি টাকা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। বিভাগীয় সময় আরও থাকছে। নিয়মিত আসেন না চিকিৎসক, চাহিদা মতো মেলে না ওষুধও, অব্যবস্থাপনায় জর্জরিত গাইবান্ধা জেনারেল হাসপাতাল, জনবল ও শয্যা সংকটে রোগী ভোগান্তি চরমে। পাড় ভাঙতে ভাঙতে প্রায় বসত বাড়ির কিনারায়, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে নদীগর্ভে। এমন অবস্থা নীলফামারীর ডিমলার 2 ইউনিয়নে, অথচ ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা নিচ্ছে না, অভিযোগ নদী তীরের বাসিন্দাদের। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। মোহাম্মদ সোহেলের ক্যামেরায় শাকির হোসেন বাদলের রিপোর্ট। ভাঙতে ভাঙতে নদী চলে এসেছে বসত বাড়ির পাশে, যে কোনো সময় মাথা গোজার ঠাঁই হারাতে পারেন বাসিন্দারা। আতঙ্কে নদী তীরের মানুষ। নীলফামারীর ডিমলার 10টি ইউনিয়নের মধ্যে 6টি তিস্তার তীরবর্তী বন্যা কবলিত এলাকা। ভারী বর্ষণ হলেই এসব এলাকার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায়। বর্তমানে পূর্ব দোহলপাড়া ও পূর্ব বাইশপুকুর এলাকায় নতুন করে দেখা দিয়েছে ভাঙন। বসতবাড়ি থেকে মাত্র 200 থেকে 250 মিটার দূরে অবস্থান নদীর, অথচ ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের কোনো পদক্ষেপ নেই, অভিযোগ স্থানীয়দের। আজ থেকে 18 বছর হয় আমার বিয়ে হয়েছে, তখন
যেমন এই নদীর মাঝখানে আমার 11 বিঘা সম্পদ ছিল, সেই জমি তো এক এক করে এই তিস্তা সর্বনাশা তিস্তা সব ভেঙে নিয়ে গেছে। পাইট ভাঙতে ভাঙতে আমাদের ঘরের পিছনে আইছে, তাহলে আমরা এখন থাকবো কোন জায়গায়, কি করে খাবো? ইতিমধ্যে আমার একটা ছাগলের খামার ছিল, এটা নদীর গর্ভে চলে গেছে। এখন আমার একটা গরুর খামার আছে, এটাও এখন সম্ভবত 3-4 দিনের মধ্যে নদীর গর্ভে চলে যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন ওনাদেরকে অনুরোধ করব, এই আমার খালিশা চাপান ইউনিয়নের 2টা মৌজা, এই মৌজা 2টাকে আপনারা রক্ষা করেন। পানি উন্নয়ন বোর্ড বলছে 3 থেকে 4টি পয়েন্টে ভাঙন এলাকাগুলোকে পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, আর স্থানীয় ভাঙন প্রতিরোধের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জায়গাগুলি একটু ভাঙ্গনরত এখন আছে, সেই জায়গাগুলো আমরা অ্যাড্রেস করছি, এটা আমরা পূর্ব সতর্কতামূলক কাজে অন্তর্ভুক্ত করেছি এবং শীঘ্রই কাজটা বাস্তবায়ন হবে ডিসেম্বরের মধ্যে। খালিশা চাপানি ও খগাখড়িবাড়ি ইউনিয়নের প্রায় 500 পরিবার ভাঙ্গন আতঙ্কে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ, সরবরাহ তালিকায় ওষুধ বরাদ্দ থাকলেও দেয়া হচ্ছে না। নানা সমস্যায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত রোগীরা। তবে কর্তৃপক্ষের দাবি, জনবল ও অবকাঠামো সমস্যার কারণে এমন হচ্ছে। গাইবান্ধার 7 উপজেলার কয়েক লক্ষাধিক মানুষের চিকিৎসার ভরসাস্থল জেলা সদর হাসপাতাল। রোগী ও স্বজনদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করলেও চিকিৎসকদের নিয়মিত না আসা ও প্রয়োজনীয় বিশেষজ্ঞ ডাক্তার না পাওয়ায় হতাশ হয়ে ফিরতে হয় তাদের। ভর্তি রোগীদের অভিযোগ, সরকারিভাবে সরবরাহ তালিকায় ওষুধ থাকলেও তা দেয়া হচ্ছে না। প্রয়োজনীয় সজ্জা না থাকায় বারান্দা ও মেঝেতে গাদাগাদি করে থাকতে হচ্ছে। এছাড়া হাসপাতাল জুড়ে নোংরা পরিবেশ ভোগান্তি বাড়াচ্ছে কয়েক গুণ। পিছনে আঘাত পেয়েছিলাম, 4 দিন যাবত ভর্তি, কোনো ডাক্তার আমাকে দেখায়নি। নার্সরা যারা আছে ওদের যদি ডাকি যে আমার দেখেন তো ক্যানোলাটা কেমন হলো, আমার স্যালাইন ফুটতে হবে, আসতেছি দেখতেছি, একটা দরকার বিষয় ডাকলে 200 টাকা দেন আগে, তারপর ওই কাজটা করে দেব। হাসপাতালটিতে 100 শয্যার জনবল বরাদ্দ থাকলেও আছে অর্ধেকেরও কম। জনবল ও অবকাঠামোর বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে, আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। সংকটগুলো আমাদেরকে পিছন দিকে টেনে ধরছে, আমরা চেষ্টা করছি সেগুলোকে উত্তরণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার। হাসপাতালের তথ্য মতে প্রতিদিন আউটডোরে 700 থেকে 800 ও ইনডোরে 3 শতাধিক রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। বিভাগীয় সময় আরো থাকছে। এই লাগি রাস্তার কাজ হলে না, পিচ জয়েন্ট হয় নাই, তাহলে এই রাস্তা করে কি লাভ? পিচ ঢালাইয়ের কয়েকদিনের মধ্যেই উঠে যাচ্ছে কার্পেটিং। দিনাজপুরের হাকিমপুরে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী। দিন দিন জৌলুস হারাচ্ছে হিলি স্থলবন্দর। এই জন্য শুল্কায়ন জটিলতা সহ বিভিন্ন ভোগান্তি ও ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতিকে সামনে আনছেন আমদানি রপ্তানিকারকরা। এরই মধ্যেই বন্দর কর্তৃপক্ষ জানালো, গেল অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 21 কোটি টাকা কম হয়েছে রাজস্ব আদায়। হিলি স্থলবন্দর, ভারতের সঙ্গে ভালো যোগাযোগ ব্যবস্থা আর আমদানি করা পণ্য দ্রুত ঢাকা সহ দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেয় জনপ্রিয় হয়ে ওঠে এই স্থলবন্দর। তবে যেন বদলে গেছে সেই চিত্র। মন্দার কবলে পড়েছে বন্দরটি। আগে বন্দর দিয়ে পাথর আমদানি হলেও অন্য বন্দরে বাড়তি সুবিধা পাওয়ায় বর্তমানে তা বন্ধ রয়েছে। ফল আমদানিতে ট্রাকের চাকা অনুযায়ী শুল্কায়ন সহ নানা জটিলতা, হয়রানির অভিযোগ। এমন নানা কারণে দৈনিক আমদানি পণ্যবাহী ট্রাকের সংখ্যা নেমেছে 20 থেকে 30টিতে, অথচ আগে আমদানি হতো 100 থেকে 150 ট্রাক পণ্য। হিলি স্থলবন্দর দিয়ে যে সকল পণ্য আমদানি হতো, সেই সকল পণ্য কিছু বাড়তি সুবিধা পাওয়ার জন্য তারা ইম্পোর্টাররা ওখান থেকে আমদানি করছে। ইন্ডিয়ান এবং বাংলাদেশের পোর্টের অব্যবস্থাপনার কারণেই পাথর না আসার জন্য যে রেভিনিউ আসার দরকার যেসব পণ্যগুলো, সেই পণ্যগুলো হিলিতে আসতেছে না। আগে গাড়ি ঢোকে চলে 100-150 গাড়ি ঢোকে, আর এখন কোনো গাড়ি ঢোকে না। গেল অর্থ বছরে বন্দর থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 740 কোটি 9 লাখ টাকা, বিপরীতে আদায় হচ্ছে 719 কোটি 33 লাখ টাকা। গত বছর আমাদের যে রেভিনিউ আদায় ছিল, সেই রেভিনিউ আদায়ের তুলনায় এবছর আমাদের 12% রেভিনিউ প্রবৃদ্ধি আছে। 2024-25 অর্থ বছরে ভারত থেকে বন্দরটি দিয়ে আমদানি হয়েছে 6,093 কোটি টাকার 6,81,659 মেট্রিক টন পণ্য। সময় সংবাদ, হিলি। এবছর পাটের আবাদ করে চরম বিপাকে কুড়িগ্রামের কৃষকেরা।
শ্রাবণের মাঝামাঝি সময়ও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা না মেলায় পানির অভাবে পাট জাগ দিতে পারছেন না কুড়িগ্রামের কৃষক। আবার আমন মৌসুম শুরু হওয়ায় খেতেও রাখতে পারছেন না পাট। এতে অর্থকরী ফসলটি আবাদ করে চরম ভোগান্তিতে তারা। এমন পরিস্থিতিতে সোনালী আঁশের আবাদ ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন অনেকেই। বিকল্প উপায়ে পাট জাগ দেওয়ার বিষয়টি ভাবছে কৃষি বিভাগ। দিনাজপুরের হাকিমপুরে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। পিচ ঢালাইয়ের কয়েকদিনের মধ্যেই হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং। ক্ষুব্ধ হয়ে কার্পেটিংয়ের কাজ বন্ধ করে দেন এলাকাবাসী। সড়কে বিটুমিনের পরিমাণ ঠিকমতো আছে কিনা তার জন্য নমুনা পরীক্ষার কথা জানান উপজেলা প্রকৌশলী। হাত দিয়ে টান দিলেই উঠে আসছে কার্পেটিং, নতুন সড়কে সৃষ্টি হচ্ছে গর্ত। সম্প্রতি দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাঁশমুড়ি হাট থেকে রিকাবি ও চকচকা হয়ে পালসা পর্যন্ত গ্রামীণ সড়কে শুরু হয় পাকা করার কাজ। এলাকাবাসীর অভিযোগ, পিচ ঢালাইয়ের কয়েকদিনের মধ্যেই উঠে যাচ্ছে কার্পেটিং। এমনি থেকে ওটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তার কাজ হলে তবে শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে বলে দাবি ঠিকাদারের। এক বছরের মধ্যে যদি কোনো জায়গায় 1 ইঞ্চি জায়গা ভাঙা যায়, অফিস করে নেওয়ার পর তারপর আমাকে হলো বিল ফাইনাল করবে। সড়কে বিটুমিনের পরিমাণ ঠিকমতো আছে কিনা তা যাচাইয়ে নমুনা পরীক্ষার কথা জানান উপজেলা প্রকৌশলী। কাজ যদি নিম্নমানের হয়, যদি স্পেসিফিকেশন মোতাবেক যদি না হয়, ঠিক আছে, তাহলে তো আমার উপরে আমার অথরিটি আছে, তো তাকে আমার কাজটা হওয়ার পর কমপ্লিট বুঝাই দেওয়ার পর তারা ল্যাবরেটরি টেস্ট করে বুঝাই নিয়ে তারপরে পেমেন্ট হবে। আমার এখান থেকে কোনো পেমেন্ট হবে না। 1.92 কিলোমিটার দীর্ঘ সড়কটি পাকাকরণে ব্যয় ধরা হয়েছে 2,08,14,000 টাকা। সময় সংবাদ, হিলি। এবার জেনে নেব রংপুর বিভাগের গত সপ্তাহের আলোচিত ঘটনা। চাকরি স্থায়ীকরণের দাবিতে 23 জুলাই দিনাজপুরের পার্বতীপুরে বড় পুকুরিয়া কয়লা খনি এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় খনি গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। পরে এক সংবাদ সম্মেলনে তারা জানান, 20 বছর ধরে ভূগর্ভস্থ খনিতে কাজ করলেও এখনও চাকরি স্থায়ী হয়নি তাদের। বারবার কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন করেনি। এ সময় দ্রুত দাবি মানার আহ্বান জানান তারা। 5 এপ্রিল রংপুরের বদরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে গুরুতর আহত হন স্থানীয় বিএনপি কর্মী শফিকুল। 25 জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 26 জুলাই ময়নাতদন্ত শেষে মরদেহ নিয়ে বিক্ষোভ করেন স্বজনরা। এ সময় এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। 28 জুলাই দুপুরে বুড়িমারি থেকে পার্বত্যপুরগামী একটি লোকাল ট্রেন লালমনিরহাট রেল স্টেশনে ঢুকছিল। একই সময়ে বিডিআর গেট এলাকায় আরেকটি লাইনে লালমনি এক্সপ্রেস ঘোরানো হচ্ছিল। এ সময় হঠাৎই লোকাল ট্রেনটি লালমনি এক্সপ্রেসকে সজোরে ধাক্কা দেয়। এতে দুটি বগি লাইনচ্যুত হয়। আহত হন অন্তত 5 জন। পরে উদ্ধারকারী দল বগি দুটি উদ্ধার করে। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রংপুরের গঙ্গাচড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ভাঙচুরে জড়িতদের ধরার চেষ্টা চলছে, জানালো প্রশাসন। ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণে সহায়তার উদ্যোগ, নিরাপত্তা জোরদার। এডিপি বরাদ্দে বৈষম্যের শিকার রংপুর অঞ্চল। জুলাই অভ্যুত্থানের পর আশ্বাস মিললেও কাটেনি ভারসাম্যহীনতা। অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলার শঙ্কা গবেষকদের। এবং প্রস্তুত বগুড়া থেকে নীলফামারী 150 কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইন। চলছে সংযোগের কাজ। ক্ষুদ্র মাঝারি শিল্পকে সমান গুরুত্ব দেওয়ার দাবি ব্যবসায়ীদের। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।